তাদের দাবি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। গেল সোমবার বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বের সঙ্গে গণভবনে বৈঠকের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। এর ঠিক পরপরই সেদিন দুপুরে ঢাকা থেকে দিল্লির কাছে প্রায় একই সঙ্গে দুটি অনুরোধ আসে। প্রথম অনুরোধটি থাকে সরাসরি শেখ হাসিনার পক্ষ থেকে। তিনি তখনকার মতো ভারতে অবস্থান করার অ্যাপ্রুভাল চেয়ে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান। দ্বিতীয় অনুরোধটি থাকে বাংলাদেশের সামরিক কর্তৃপক্ষের কাছ থেকে। তাতে শেখ হাসিনাকে বহনকারী একটি সামরিক বিমানের জন্য ভারতে যাওয়ার ফ্লাইট ক্লিয়ারেন্স চাওয়া হয়। সে অনুমতি মেলার পর অবশেষে সোমবার সন্ধ্যায় শেখ হাসিনাকে নিয়ে ওই বিমান ভারতের রাজধানী দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডল এয়ারপোর্টে অবতরণ করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই মঙ্গলবার বিকেলে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তার বিবৃতিতে এই তথ্যগুলো জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত সরকার অবশেষে তার নীরবতা ভেঙেছে। তবে প্রশ্ন হচ্ছে, কি করলেন সাবেক প্রধানমন্ত্রী পুরো একটা দিন? কি সিদ্ধান্তই বা নিলেন তিনি? শেখ হাসিনা ভারতের কাছে যে অনুমতি নিয়েছিলেন তা সামরিক সময়ের জন্য ছিল। এতে দিল্লিতে কর্মকর্তারা ধরেই নিয়েছেন তিনি হয়তো এখানে কয়েক ঘন্টা কাটিয়ে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন, যেটা হবে তার চূড়ান্ত গন্তব্য। এবং তৃতীয় গন্তব্য ব্রিটেন হতে যাচ্ছে, সে ব্যাপারেও মোটামুটি ভারতীয় কর্মকর্তারা নিশ্চিত ছিলেন। কারণ ব্রিটেনের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্ষমতাচ্যুত নেতা নেত্রীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার পুরনো ইতিহাস আছে, তাই এখানেও কোনো সমস্যা হবে না বলেই ধরে নিয়েছিলেন তারা। এমনকি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় শেখ হাসিনা দিল্লিতে অবতরণ স্টপ ওভার মাত্র। তারা ধারণা করেছেন রাত ৯টার দিকেই তিনি আবার লন্ডনের পথে রওনা হয়ে যাবেন। তবে সন্ধ্যার পর ক্রমশ স্পষ্ট হতে থাকে ব্রিটেন যত সহজে আশ্রয়ের আবেদন মঞ্জুর করবে বলে ভাবা হয়েছিল, বিষয়টা তত সহজ নয়। রাতের দিকে দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার লিন্ডি ক্যামেরন ভারতীয় কর্তৃপক্ষকে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেন শেখ হাসিনার সে আবেদন এখনও বিবেচনাধীন আছেন, সময় সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরই জরুরি ভিত্তিতে ফিনল্যান্ড সহ একাধিক স্ক্যান্ডিনেভিয়ান দেশের সঙ্গে যোগাযোগ করা হয়, যাতে অন্তত সাময়িক সময় হলেও সেখানে শেখ হাসিনা আশ্রয় নিতে পারেন। কিন্তু রাতের মধ্যে এই ব্যাপারে বিশেষ আর কোনো অগ্রগতি হয়নি। এদিকে তাৎক্ষণিকভাবে শেখ হাসিনা অন্য কোনো দেশের উদ্দেশ্যে যাত্রা করছেন না নিশ্চিত করেছেন সজীব অজিত জয়। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। জানা যায় দিল্লিতে অবতরণ করার পর প্রথমেই তাকে বিমানবন্দরে স্বাগত জানান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ কয়েকজন কর্মকর্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূত হিসেবে অজিত দোভাল সেখানে গিয়েছিলেন। তারপর বিমান ঘাটিয়ে টার্মিনাল ভবনের লাউঞ্জে চা পান করতে করতে তাদের মধ্যে বেশ খানিকক্ষণ কথাবার্তা হয়। এদিকে কোথাও অনুমতি না পাওয়াতে সে রাতে শেখ হাসিনা রওনা হওয়া হচ্ছে না এটা বুঝে তাকে ও শেখ রেহানাকে হিন্দল এয়ারবাসের টার্মিনাল লাউঞ্জ থেকে সরিয়ে নিয়ে আসা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে তাদেরকে হিন্দল থেকে কিছুটা দূরে গাজিয়াবাদের ইন্দিরাপুরমে আধা সামরিক বাহিনীর একটি অতিথি নিবাস বা সেফ হাউসে রাখা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস এর জরুরি বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারাম সহ সিনিয়র কর্মকর্তারা সে বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর আপাততভাবে ভারতে অবস্থান করার ব্যাপারে ইঙ্গিত দেন। তিনি সেখানে আরো বলেন, শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ভারত তাকে আরো সময় দিতে চায়। ফলে আপাতত রীতিমতো অনিশ্চিত অবস্থার মধ্যে দিল্লিতে ২৪ ঘন্টা অতিবাহিত করেছেন শেখ হাসিনা। জানা যায় মানসিকভাবে তিনি যতই বিপর্যস্ত হন, বাইরে থেকে তিনি তা একেবারেই বুঝতে দিচ্ছেন না। স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছেন, আলোচনা করছেন, শারীরিকভাবেও সুস্থই আছেন। এসব তথ্য প্রকাশ করে সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।